এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকে আমরা আমাদের দ্বিতীয় লাইভ ক্লাসে, আমরা তো প্রথম ক্লাসে জেনারেল ম্যাথের অনুপাত ও সমানুপাত নিয়ে কথা বলছিলাম। এই ক্লাসে আমরা শিখব সসীম ধারা নিয়ে। অর্থাৎ আজকের ক্লাসের টপিক হচ্ছে সসীম ধারা। সসীম ধারা। তো সসীম ধারা সম্পর্কে জানার আগে আসলে সসীম বলতে কি বোঝায় বা ধারা জিনিসটা আসলে কি, এই সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা প্রয়োজন। তো আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ধারা সম্পর্কিত বিভিন্ন ধারণা, ধারা সম্পর্কিত অনেকগুলো সূত্র দেখবো আমরা, এবং সমান্তর ধারা ও তার সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং গুণোত্তর ধারা ও সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করে ফেলেছো, আবার প্রথম ক্লাস দেখেছো, দ্বিতীয় ক্লাসেও জয়েন করে ফেলেছো, প্রয়োজন হলে তাদের যদি নাম আমি আবার পরে না থাকি, আমার নামটা তোমরা এবং কোনখান থেকে তোমরা ক্লাস দেখছো সেটা কমেন্টে জানিয়ে দাও। তোমাদের সবার সাথে পরিচিত হই এবং আস্তে আস্তে আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো, এই লাইভ ক্লাসগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলেই তোমরা আমাদের লাইভ ক্লাস সেকশনে সবগুলো লাইভ ক্লাস এ পর্যন্ত আমাদের 10 মিনিট স্কুলে যা হয়েছে সবগুলো পেয়ে যাবে। সুতরাং কেউ যদি প্রথম লাইভ ক্লাসটি মিস করেও থাকো তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সবই থাকবে। তো চলো শুরু করা যাক এবং দেখা যাক যে কারা কারা কোথা থেকে ক্লাস করছে। অন্তরা রাইসা এই ক্লাসে উপস্থিত, সে বান্দরবান থেকে ক্লাস করছে। আবু বকর, নূর মোহাম্মদ, ফাতেমা বেগম সবাই হ্যালো বলছে, হাই সবাইকে। তারপর রাইসা শাম্মা আপু, আমাদের লেজেন্ডারি ফিজিক্স ইনস্ট্রাক্টর রাইসা শাম্মা আপু কিন্তু এই ম্যাথ ক্লাস করছে, বেশ ভালো লাগছে। তারপর সে বলছে হোয়াটসঅ্যাপ, ইটস গোয়িং ওয়েল আর কি। এনিওয়েজ, তারপর নূর রাইসা শাম্মা আপু আরো জিজ্ঞেস করছেন যে আমি কালকে আমার হোমওয়ার্ক করেছি কিনা। আসলে কালকে আমার ইউনিভার্সিটিতে আমার হোমওয়ার্ক আছে, কিন্তু সম্ভবত করা হয়নি, বাসায় গিয়ে করতে হবে। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। তো এছাড়াও আরো অনেকে অনেক জায়গা থেকে ক্লাস করেছেন। ফাতেমা বেগম সিলেট থেকে, রাইহানা আফরিন বরিশাল থেকে, জুবাইর সামি টাঙ্গাইল থেকে, তারপর দেখতে পাচ্ছি ইনজামাউল হক ফাহিম সিরাজগঞ্জ থেকে, এবং রাইসা শাম্মা আপু আবারও জানাচ্ছেন যে অ্যাসাইনমেন্ট করতে তাকে হেল্প করবো কিনা। হ্যাঁ, দেখা যাক অ্যাসাইনমেন্ট করতে হেল্প করা হয় কিনা। বিনিময়ে রাইসা আপুকে কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। সো যারা যারা আমার পক্ষে তারা কমেন্টে জানিয়ে দাও যে আসলে রাইসা আপুর উচিত যে তাকে অ্যাসাইনমেন্ট লেখায় হেল্প করার জন্য আমাকে ট্রিট দেওয়া উচিত। সো এটা কমেন্টে তাকে জানিয়ে দাও তোমরা সবাই। তো আরো দেখতে পাচ্ছি যে ফেনী থেকে ইমন পাটোয়ারি, মুসাফির রাইহান আছে চট্টগ্রাম থেকে, জাহিদ আছে গাজীপুর থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে একজন বলছে আমরা কেন সায়েন্স প্রায়োরিটি দেই। আপু, আমরা শুধু সায়েন্স প্রায়োরিটি দেই না, আমাদের এই সপ্তাহে কিন্তু বিজনেস স্টাডিজ এরও লাইভ ক্লাস আছে। আপনি যদি ধৈর্য ধরেন যে কালকে পরশুর মধ্যে দেখবেন যে বিজনেস স্টাডির ফাবলি আপু, সেই লেজেন্ডারি ফাবলি আপু সুন্দর লাইভ ক্লাস নিয়ে আসবেন বিজনেস স্টাডিজ এবং ব্যবসা শিক্ষার যত মজাদার বিষয় আছে সবগুলো নিয়ে। সুতরাং কোনো দুশ্চিন্তা করার কিছু নেই। তারপর দেখতে পাচ্ছি ইনোসেন্ট বিল্লাহ আবারও এই ক্লাসে আছে। পটুয়াখালী জেলার কুয়াকাটা থেকে সাদিয়া হক জিজ্ঞেস করছে আমি কোন ভার্সিটিতে পড়ি। আচ্ছা, তাহলে একটু আমার পরিচয়টা আমি দিয়ে নিই, আমি আগের ক্লাসে দিইনি। আমি হচ্ছি আওয়ান আফিয়াজ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, ঢাকা ইউনিভার্সিটি। আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা ফলিত পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা করছি, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। যাই হোক, আমার পরিচয় হয়ে গেল। অন্তরা রাইসা আমার পক্ষে থেকে বলছে আপু ভাইয়াকে ট্রিট দিয়ে নাও। ধন্যবাদ অন্তরা রাইসা তোমাকে। অন্তরা রাইসা রাইসা শ্যামাকে বলছে ট্রিট দিতে, ভালো হয়েছে জিনিসটা। এবং আরো দেখতে পাচ্ছি যে আরো অনেকে আমার পরিচয় জানতে চেয়েছে, তাদের জন্য লিখছি। আমার নামের উচ্চারণটা আমি বাংলায় লিখে দিই যেন আরো পরিষ্কার হয় আর কি। আওয়ান আফিয়াজ, একটু ভিন্নতর নাম, আশা করি মনে থাকবে সবার। তারপর একজন জিজ্ঞেস করছে ভাই 1 থেকে 100 ধারাটির যোগফল কত ভাই। এই ধারার ম্যাথটা আমরা করব, তো কোনো অসুবিধা নাই। আরো দেখতে পাচ্ছি যে ঢাকার এলেন বাড়ি থেকে রুবেল আহমেদ এবং এমডি জাকির ঢাকা থেকে, আরো সহ আরো অনেকে অনেক জায়গা থেকে ক্লাস করছে। আবিদ তন্ময় বলছে খুব সুন্দর ক্লাস ভাই, এক্সিলেন্ট, তোমাকেও ধন্যবাদ তন্ময়। আমরা তাহলে পরিচয় পর্ব হয়ে গেছে আমাদের আজকের টপিকের, আমার পরিচয় পর্বটাও হয়ে গেছে। এবার চলো আমাদের সাবজেক্ট
আমাদের টপিকটার বিভিন্ন বিষয়ের পরিচয় পর্ব আমরা শুরু করি। সসীম ধারা, আমাদের যে নামটা থেকে আমরা সর্বপ্রথম যে শব্দটা খেয়াল করি সসীম। সসীম মানে কি? আমরা তো জানি সীমা মানে হচ্ছে কোনো কিছুর সীমানা বোঝায়, সসীম আসলে সসীমানা সসীম। সসীম ধারা মানে এমন একটা ধারা যেটার একটা সীমা আছে, একটা শেষ আছে। তো এতে অনেক একটু কনফিউজ হয়ে যেতে পারো যে আচ্ছা ধারার আবার সীমা আছে, ধারার জিনিসটা কি? সো ধারা জিনিসটা কি সেটা আগে চলো জেনে নিই, তখন আমরা বুঝে যাব যে সসীম ধারার সসীম মানে কি। এবং ক্লাসের এই পর্যায়ে যেহেতু এখনো পড়াশোনা এখন শুরু করব, এখনো শুরু করি নাই, তো তোমাদের বলবো যারা উপস্থিত সবাই ক্লাসটা শেয়ার করবে এবং কমেন্টে জানিয়ে দেবে যে ভাই আমি ক্লাসটা শেয়ার করেছি। আমি প্রত্যেককে পার্সোনালি ধন্যবাদ জানাবো ক্লাসটা শেয়ার করার জন্য। সো তোমরা ক্লাসটা শেয়ার করো এবং আমরা পড়া শুরু করে দিই। সো ধারা সম্পর্কে জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে অনুক্রম বা সিকোয়েন্স সম্পর্কে। সিকোয়েন্স, সো অনেক সময় আমরা সিকোয়েন্স শব্দটা কি আমরা বলে থাকি ধারা, যে এই সিকোয়েন্সে আছে, কিন্তু সিকোয়েন্স মানে হচ্ছে অনুক্রম। অনুক্রম আর ধারার মাঝে একটুখানি ছোট্ট পার্থক্য আছে। চলো জানি বিষয়টা আসলে কি। তো আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় বাসা গুছাই। প্রথমে বাসা গুছানোর সময় যেটা হয়, আমাদের বইয়ের যে এক সুন্দর তাক থাকে বা শেলফ থাকে, সেই বইয়ের তাকে বা শেলফে আমরা বইগুলো গুছাই। সো আমরা কি করি, কোনো কিছু গুছানোর সময় একটা নির্দিষ্ট একটা কি বলবো একটা নিয়ম মেনে চলি, যে প্রথমে থাকবে আমার ছোট বইগুলো, এভাবে আমি তাকে আমার শেলফে বইগুলো রাখছি। এরপর ছোট বইগুলোর পরে থাকবে আমার একটু বড় সাইজের বইগুলো। এভাবে করে যত যাবে শেষের বইটা হবে সবচেয়ে বড়, অর্থাৎ এইভাবে করে আমরা বইগুলো সাজাচ্ছি। আবার অনেক সময় হয় যে আমরা করি কি, প্রথমে একটা বড় বই রাখি, তারপর একটা ছোট বই, তারপর একটা ছোট বই, আরেকটা ছোট বই, এভাবে করে সাজাই। সো এরকম জিনিসের সাথে আমরা পরিচিত। সো অনুক্রম হচ্ছে এক বিশেষ প্রকার সজ্জা। তো বিশেষ প্রকার কেন সেটা জানলেই আমরা ধারার কনসেপ্টটা ধরে ফেলবো। সো অনুক্রম হচ্ছে যে কোন রাশি, কতগুলো রাশি, আমার রাশি কি যা পরিমাপ করা হয় তাই রাশি। সো ধরে নিচ্ছি আমাদের কতগুলো সংখ্যা আছে, 1 2 5 6 বা 4 6 3। সো আমার কাছে কতগুলো সংখ্যা আছে যেগুলো বেশ অগোছালো ভাবে লেখা। সো এটাকে আমরা কি করছি, একটু সুন্দর করে সাজিয়ে লিখছি এভাবে, যে প্রথমে লিখলাম 1, তারপর 2, তারপর আমি লিখলাম 3, তারপর লিখছি 4, তারপর লিখছি 5 এবং সবশেষে লিখছি 6। সো 1 2 3 4 5 6, এটার চাইতে এই লেখাটা কিন্তু অনেক বেশি যুক্তিযুক্ত এবং দেখতে অনেক ভালো লাগে এবং বোঝা যায়। সো এখানে এভাবে লেখার অর্থটা কি খেয়াল করো, এখানে যে প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা রাশি, সেটার সাথে আগের এবং পরের রাশিগুলো একটা সম্পর্ক আছে। যে কোনো একটা পদ নিলাম, এটার আগের পদটা হবে এর চেয়ে 1 কম এবং এর পরের পদটা হবে এর চেয়ে 1 বেশি, অর্থাৎ এটা হচ্ছে -1 এবং এটা হচ্ছে +1, অর্থাৎ 4-এর চেয়ে 1 কম হচ্ছে 3 এবং 4-এর চেয়ে 1 বেশি হচ্ছে 5। খেয়াল করো কত, এইভাবে আমরা একটা নির্দিষ্ট সজ্জায় কতগুলো সংখ্যা লিখলাম। এটাই হচ্ছে গণিতের ভাষায় অনুক্রম। একটা বইয়ের একটা কাঠখোট্টা সংজ্ঞা আছে, আমি তোমাদের একটু বলি। যদি কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি কোনো বিশেষ সম্পর্ক দ্বারা একটি আরেকটির সাথে যুক্ত আছে, তবে ওই রাশিগুলোকে বলা হয় যে অনুক্রম। তো এত হাবিজাবি সংজ্ঞায় না গিয়ে আমরা একটু সহজভাবে বুঝবো। সেটা হচ্ছে যে আমার কতগুলো রাশি থাকবে, প্রত্যেকটা রাশি একটা কমা কমা দিয়ে লেখা থাকবে বা একটা সেট আকারে থাকবে, এবং সেখানে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা পদ, এখানে হচ্ছে এক একটা পদ। প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা পদ তার আগের পদ এবং তার পরের পদগুলোর সাথে একটা বিশেষ নিয়মে যুক্ত থাকবে। বিশেষ নিয়মটা কি বা বিশেষ নিয়মটা কেন? সো এভাবে যদি আমি উল্টাপাল্টা সাজাই তাহলে তো বলতে পারছি এখানে কোনো নিয়ম নাই আসলে। সো একটা নিয়ম লাগবে যেন সুন্দরভাবে রাখতে পারি, এটা হচ্ছে বিশেষ নিয়ম থাকার কারণ। আর এই যে বিশেষ নিয়মটা কি, বিশেষ নিয়মটা হচ্ছে যে এইখানে আমার প্রত্যেকটা পদ তার আগের পদের চেয়ে 1 বেশি এবং পরের পদের চেয়ে 1 কম, অর্থাৎ 1 যেহেতু শুরুর পদ, এটার ক্ষেত্রে হিসাবটা বাদ দিই, 2 এর কথা বলি, 2 এর চেয়ে 1 কম হচ্ছে 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। সুতরাং পরস্পর আগে পরের সাথে একটা বিশেষ নিয়মে যুক্ত। এই যে বিশেষ নিয়মে কতগুলো রাশি বা পদ দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে আমাদের অনুক্রম।
সো আশা করি অনুক্রমের ধারণাটা বুঝে গেছো। সো কয়েকটা অনুক্রমের উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে। তো এইখানে তো আমরা একটা অনুক্রম প্রথমেই বলেছি, সেটাই রেখে দিই, একটা 2 1 2 3 4 5 6 এবং সাথে অনেক দূর। তারপর আমরা এভাবে লিখি যে 1 3 5 7 9 কমা ডট ডট ডট, অনেক দূর। আবার আমরা এভাবে একটা চিন্তা করতে পারি যে 2 4 6 8 10 12 এবং আরো অনেক দূর যাবে, বা এই পর্যন্তই আমরা আপাতত বিবেচনা করি। তো খেয়াল করো, এখানে কিন্তু একটা বিশেষ প্রকার নিয়ম খেয়াল করা যাচ্ছে, একটা বিশেষ সজ্জা বা সাজানো প্রক্রিয়া খেয়াল করা যাচ্ছে। সেই সাজানো প্রক্রিয়াটা কি? কমেন্টে লিখে যাও যে প্রথমটার জন্য এই নিয়মটা কি, দ্বিতীয়টার জন্য নিয়মটা কি, আর তৃতীয়টার বিশেষত্ব বা নিয়মটা কি। সো যারা যারা পেরে গেছো তারা এক্ষুনি কমেন্ট করো, কারণ আমি এখনই উত্তর বলে দিচ্ছি, উত্তর বলে দেওয়ার পর লিখলে কিন্তু হবে না। সো প্রথমটার কথা আমরা বলেছি যে এটার আগের চেয়ে এটা এক কম, এটা এক বেশি। আর এই দ্বিতীয়টার ক্ষেত্রে কি, প্রত্যেকটাই হচ্ছে এক একটা ক্রমিক বিজোড় সংখ্যা। প্রথম বিজোড় সংখ্যা আমরা জানি 1, তারপর 3, তারপর 5 7 9 এভাবে করে যাচ্ছে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা এক একটা জোড় সংখ্যা। তো প্রথমটা 2 4 6। সুতরাং এখানে পরস্পরের পার্থক্য কি, মনে করে 3 এর ক্ষেত্রে যদি বলি আমরা, 5 এর ক্ষেত্রে 5 এর চেয়ে 2 কম হচ্ছে 3, 5 এর চেয়ে 2 বেশি হচ্ছে 7। একটা বিশেষ সম্পর্কে বা নিয়মে যুক্ত আছে। আবার যদি 2 4 6 8 বলি, খেয়াল করো এর চেয়ে 2 কম, আবার এই 2 বেশি 6। সো এখন প্রশ্ন করবে যে আচ্ছা এরকম 2 কম বেশি 1 কম বেশি হলেই কি সব? না, 2 কম বেশি বা 1 কম বেশি থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা কিন্তু এভাবেও রাখতে পারি যে 1 4 9 16 25 এভাবে লিখলাম আমরা, এবং আরেকটা লিখে দিই সাথে 36। সো এখানে কি হয়েছে, তোমরা যদি কেউ বুঝে থাকো যে এখানে আসলে আমি কি করেছি, তাহলে কিন্তু সেটা কমেন্টে জানাও। আমি এক্ষুনি কমেন্ট গুলো পড়ছি এবং দেখি কারা কারা সুন্দর সুন্দর সঠিক উত্তর দিতে পেরেছে। সো আমি দেখতে পাচ্ছি আব্দুল বশির বলছে, হ্যালো ভাই, আই এম ফ্রম রাজশাহী। আচ্ছা, রাজশাহী থেকে, আচ্ছা অনেকে অনেক জায়গা থেকে আছে, দেখি ফরিদপুর থেকে সানিম। অন্তরা রাইসা বলছে সমান্তর ধারা, হ্যাঁ কারেক্ট, বাট সমান্তর ধারার ধারণা একটু পরে যাই আর কি। সো আবিদ তন্ময় একটু সুন্দর করে বলছে যে হ্যাঁ এক করে বাড়তেছে, ভেরি গুড। তারপর তাসনিম সারা কে বেশ সুন্দর করে 3টার উত্তর দিয়ে দিছে, যে স্বাভাবিক বিজোড় আর বিজোড় এবং জোড় লিখতে চেয়েছো তুমি। তারপর আরিয়ান ফয়েজ বলছে দুঃখজনক যে আমরা যখন পড়াশোনা করছি তখন এসব 10 মিনিট স্কুল ছিল না। তো এটা কিন্তু আমার অনেক দুঃখ লাগে যে আমি যখন পড়াশোনা করছি তখন যদি 10 মিনিট স্কুল থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হইতো, নিজে নিজে অনেক কষ্ট করছি সেটা আর করতে হতো না, অনেক সহজ হয়ে যেত জিনিসগুলা। সো ইনোসেন্ট বিল্লাহ বলছে অনুক্রম, ভেরি গুড। অংতুং মারমা বলছে যে কালকে ইংলিশ এক্সাম আর আজকে ম্যাথ করতে বসছে, ভেরি গুড। তুমি ম্যাথ পরীক্ষা খুব ভালো দিবে এবং আমি দোয়া করে দিচ্ছি তুমি তুমি তোমার ইংরেজি পরীক্ষা অনেক ভালো দিতে পারবা। সো এরপর দেখতে পাচ্ছি যে এই কোশ্চেনের উত্তরটা দিয়ে দিচ্ছে তৌহিদ ফেরদৌস, সবগুলো স্কয়ার, ভেরি গুড। তারপর নাদিম খান বলছে বর্গ করে পাই, মইনুল হক বলছে বর্গ করে পাই, নীরব বাবু বলছে তারপর এরপর আর কোনো, তাসনিম সারা বলছে যে বর্গ সংখ্যার। তারপর হচ্ছে বা বছর হরিদাস, আমি মনে হয় তোমার নামটা ঠিক না পড়লে একটু ক্ষমা করে দিও। তারপর দেখতে পাচ্ছি তাহমিনা তাইয়েব বলছে যে 3 5 7 9 11 করে বেড়েছে, ভেরি গুড। আর একটা খুব সুন্দর একটা সম্পর্ক তুমি বলছো। এরপর আবার অনেকে বলছে বর্গ করে, এন্ড মোটামুটি সবাই উত্তর দিচ্ছে বর্গ করে। আরেকজন খুব সুন্দর করে সুমাইয়া আক্তার, সে বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ। সো ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ, ভেরি গুড, একদম পারফেক্ট উত্তর তুমি দিয়েছো সুমাইয়া। সেটা হচ্ছে যে প্রথম সংখ্যা আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা 1, পরেরটা 2, না একটু সুন্দর করে লিখি, পরেরটা 2, তারপর একটা 3, তারপর একটা 4 5 6। সো আমি যদি 1 এর বর্গ করি 1, যদি 2 এর বর্গ করি 4, 3 এর বর্গ করি তাহলে 9, 4 এর বর্গ করি 16, 5 এর বর্গ করি 25, 6 এর বর্গ করি 36। অর্থাৎ প্রত্যেকটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ সংখ্যাগুলো লিখেছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা কতগুলো সংখ্যা একটা বিশেষ নিয়মে সাজিয়ে লিখেছি, এবং এই বিশেষ নিয়ম থাকার কারণে সংখ্যাগুলোর এই সজ্জা পদ্ধতিকে আমরা বলছি অনুক্রম। খেয়াল রাখবে অনুক্রমের যে পদগুলো, সে পদগুলো সাধারণত কমা দিয়ে পৃথক করে লেখা হয়, অর্থাৎ কমা কমা দিয়ে লেখা হয়, এখানে কোনো যোগ বিয়োগ চিহ্ন থাকে না। আচ্ছা যদি যোগ বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি হবে?
সো যোগ বিয়োগ চিহ্ন মনে করো আমি এক দিবই, আমি কমা দিব না। কমা কেন দিব? ম্যাথ করতে বসে কেন আমি কমা দিব? কমা দিব না। তো আমি কমা না দিয়ে আমি কি করব, একের পরে যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে করে যোগ অসংখ্য লিখে যাচ্ছি। তো অনুক্রমে আমরা যখন কমা দিয়েছিলাম তখন আমরা বলেছি ওই বিশেষ সজ্জাটাকে অনুক্রম। কিন্তু যখন আমি এক কমাটা তুলে দিয়েছি, একটা ম্যাথমেটিক্যাল অপারেটর বা গাণিতিক অপারেটর বা আমরা বলি যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন যেগুলো, ঠিক আছে, সে এই গাণিতিক অপারেটর বা প্রক্রিয়া চিহ্ন বা যোগ চিহ্ন যেটাই বলি, সো এই জিনিস দিয়ে যেই কমাটাকে প্রতিস্থাপন করে দিয়েছি, তখন যে সজ্জাটা আমরা পেয়েছি সেটাকে আমরা গণিতের ভাষায় বলি ধারা। অর্থাৎ যদি ওই বিশেষ সজ্জাটা বা বিশেষ কতগুলো সংখ্যার বিশেষ যে সজ্জা বা বিশেষ নিয়মে সাজানো ছিল, ওই সাজানোগুলো যদি আমরা যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে পরস্পর একের পর এক লিখে দিই, মূলত যোগ চিহ্নই দিই আমরা, তো এগুলো দিয়ে যদি কমার বদলে যোগ চিহ্ন দিয়ে লিখি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ধারা। তো আশা করি তোমরা ধারা আর অনুক্রমের পার্থক্যটা ধরতে পেরেছো, এবং এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় অবজেক্টিভে থাকে যে বলো তো এটা ধারা না অনুক্রম, এটা তো একটু কনফিউজিং লাগতে পারে। সো আশা করি সেই কনফিউশনটা এখন আর থাকবে না, তোমরা বুঝে যাবে যে ধারার বিশেষত্বটা কি। ধারা কোন কাজে লাগে একটা সুন্দর একটা উদাহরণ দিই, তাহলে হয়তো একটু মজা পেতে পারো। যে মনে করো আমি তোমার সাথে একটা ডিল করলাম, তোমার সাথে একটা চুক্তি করলাম। চুক্তিটা কি? যে আমি প্রত্যেক দিন তোমাকে টাকা দিব। খুব ভালো কথা, আমি তোমাকে টাকা দিচ্ছি প্রত্যেক দিন। তো এখন আমি বলছি যে প্রত্যেক দিন আগের দিনের চেয়ে 1 টাকা করে বেশি দিব। প্রথম দিন আমি তোমাকে কত 2 টাকা দিলাম, পরের দিন আমি তোমাকে কত টাকা দিব? 1 টাকা বাড়াই দিব, মানে 3 টাকা দিলাম। তারপরের দিন আমি তোমাকে কত টাকা দিলাম? আচ্ছা কমা দিয়ে লিখি, প্রথমে 4 টাকা দিলাম, তারপরের দিন 5 টাকা দিলাম। এভাবে করে আমি প্রত্যেক দিন তোমাকে টাকা দিয়েই যাচ্ছি। এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি, আচ্ছা মনে করো 7 দিন ধরে আমি তোমাকে এভাবে টাকা দিয়ে যাচ্ছি। তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এরকম যদি আমি তোমাকে টাকা দিতে থাকি, তুমি মোট কত টাকা পাবে আমার কাছে? তখন কি করব আমরা? তখন এই জিনিসটাকে আমরা যোগ দিব, যে আচ্ছা আমি যেসব টাকা পেলাম, আচ্ছা এটা হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, মানে 7টা লিখতে হবে। 5 যোগ 6 যোগ 7 যোগ 8। সো এই যে আমি কি করলাম, এটা হচ্ছে আমার দিন আর হচ্ছে টাকা। সো আমি প্রত্যেকদিন 1 টাকা করে বেশি দিলাম। সো মোট কত টাকা তাহলে তোমাকে দিতে হবে, এখান থেকে আমরা যোগ দিয়ে বলে দিতে পারবো। সো এখানে যোগ দিয়ে হয়তো তোমরা খুব সহজেই এখন মুখে মুখে হিসাব করতে পারবে। সো এই যোগের সহজ কাজটা তোমাকে দিলাম, এবং কমেন্টে আমাকে জানাই দাও যে এটার যোগফল কত, তুমি আলটিমেটলি 1 সপ্তাহে আমার কাছ থেকে কত টাকা উদ্ধার করে নিলা। সো এটা কমেন্টে জানাই দাও, এবং তুমি তখন আস্তে আস্তে বিষয়টা নিয়ে একটু ভাবতে থাকো যে আসলে ধারাটার প্রয়োজনীয়তাটা বা গুরুত্বটা আমরা কোথা থেকে পাচ্ছি। সো এখন আমি তোমাদের একটু কমেন্ট গুলা দেখি, এবং তোমাদের কারা কারা সঠিক উত্তর দিচ্ছ সেটা একটু দেখি। তারপর আয়মান ভাইয়া আমাদের ক্লাসে চলে আসছে। হ্যালো আয়মান ভাইয়া, আয়মান ভাইয়া চলে আসছেন, সুতরাং ক্লাস তো এখন সেই হবে। ক্লাসে আমি দেখতে পাচ্ছি আয়মান ভাইয়া আসার সাথে সাথে মানুষজন অনেক বেড়ে গেছে। এই তো আয়মান ভাইয়া চলে আসলে তো সবাই আমরা সেখানে চলে যাব। আমি নিজেও আয়মান ভাইয়ার ক্লাস করি, আর এই মুহূর্তে আয়মান ভাই আমার ক্লাসে আছেন। বিষয়টা কিন্তু বেশ মজার একটা এবং বেশ ভালো একটা বিষয়, আমার কাছে খুব ভালো লাগছে। তো দেখি আয়মান ভাইয়া চলে আসায় দেখি, আচ্ছা অনেকে সুন্দর সুন্দর লিখে বলছে যে এইটার যোগফল হচ্ছে 35। আমি কিন্তু যোগ করি না, আমি চোখ বন্ধ করে তোমাদের কথা বিশ্বাস করে নিচ্ছি যে আমার ক্লাসে যারা উপস্থিত আছে তারা সবাই একদম ফাটায়া যোগ অঙ্ক পারে, এখানে কোনো সন্দেহ নাই। তো এটার যোগফল হচ্ছে 35, এবং সবাই 35 লিখে ফেলছে। সো আলটিমেটলি আমি তোমাকে 1 সপ্তাহে 35 টাকা দিব। সো খেয়াল করো, এই যে বাস্তব উদাহরণটা আমরা খেয়াল করলাম, এটা তো একটা মজার উদাহরণ ছিল। একটু সায়েন্সের যে অন্যান্য বিষয়গুলো, বা আমরা সায়েন্স কেন, আমরা আমাদের বিভিন্ন ব্যাংকের টাকা পয়সার দেন দরবার সহ আরো যত কিছু ভাবতে পারি, অনেক জায়গায় কিন্তু এই ধারার ধারণাগুলো বেশ গুরুত্বপূর্ণ। এ কারণেই আমাদের ধারার জিনিসটা একটু ভালো করে পড়তে হবে। তো অনেকের মনে কোন একটা চ্যাপ্টার পড়ার আগে প্রশ্ন থাকে যে এই ঘোড়ার ডিম আমি কেন পড়ছি, এটা পড়া কি দরকার? আসলে জিনিসটা ঘোড়ার ডিম না, জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আশা করি তোমরা বুঝে গিয়েছো এটা গুরুত্বটা কি। তো গুরুত্ব যেহেতু বোঝা হয়ে গেছে, তো সবাই আমরা এখন মনোযোগ দিয়ে ক্লাসটা করব। এবং আমি এই পর্যায়ে মনে করাই দিব যে ক্লাসে কিন্তু আমাদের সাথে অনেকজন চলে আসছে, আরো মানুষ চাই আমরা। আরো মানুষের জন্য কি করতে হবে? ক্লাসটা বেশি বেশি শেয়ার করতে হবে। সো ক্লাস শেয়ার করো এবং কমেন্ট করে জানাই দাও কি কি শেয়ার করছো। আমি প্রত্যেকের নাম পড়ার চেষ্টা করবো আর কি, প্রত্যেকের নাম না পড়তে পারি বাট চেষ্টা করব। যাই হোক, সো
আমরা যখন ধারার কথা বলি, তো ধারা আমাদের বইয়ে মূলত দুই প্রকার দেওয়া আছে। একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, এবং আরেকটা ধারা হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর কেন আর গুণোত্তর কেন? দেখি সমান্তরাল মনে হচ্ছে অনেকের, এই গুণোত্তরটাকে অনেকের কিছুই মনে হচ্ছে না, সুতরাং ভয় পাওয়ার কারণ নেই, একটু পরে বুঝতে পারবে আসলে কোন জিনিসটা কি। সমান্তর ধারা এই নামটা যদি একটু ভাঙি আমরা, তাহলে আমরা পাবো সম যোগ অন্তর। এই অন্তর মানে কি? অন্তর মানে কি হৃদয়, অন্তর মন না, অন্তর মানে হচ্ছে পার্থক্য। সমান অন্তর বা সমান পার্থক্য। আমরা একটা একটু আগে যে অনুক্রমের কথা বলেছিলাম একটা বিশেষ নিয়মে তারা পরস্পর যুক্ত থাকবে পদগুলো। তো এখানের যে বিশেষ নিয়মটা, সেই বিশেষ নিয়মটা হচ্ছে সমান পার্থক্য, অর্থাৎ প্রত্যেকটা পদ আগের পদ এবং পরের পদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট পার্থক্য নিয়ে থাকবে। কেমন? তোমরা হয়তো অনেকে বুঝে গেছো যে কেমন পার্থক্য থাকবে। সুতরাং যারা যারা সমান্তর ধারা পার্থক্য জানো, মোবাইলের ওই কিবোর্ড দিয়ে দুই মানে যে কোনো একটা দিয়ে তুমি যোগ চিহ্ন তো দিতে পারো, একটা সমান্তর ধারা কমেন্টে জানাই দাও, যে কোনো একটা সমান্তর ধারা তোমার যেটা ইচ্ছা সেটা একটা কমেন্টে জানাই দাও, এবং আমরা দেখি যে আসলে সমান্তর ধারা কিভাবে কাজ করে। তো মনে করো আমি লিখছি 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 25। তো এটা যখন আমরা লিখছি, চোখের দেখায় চোখ বন্ধ করে আমরা বলতে পারতেছি আচ্ছা ভাই এখানে যেটা হচ্ছে এটার চেয়ে এটা 5 বাইরে গেছে, আবার এখানে এই 5 কম আছে, অর্থাৎ এভাবে না বলে আমরা বলি প্রথমটা ছিল 5, তারপরে আবার 5 বেড়ে গেছে, তারপরে আবার 5 বেড়ে গেছে, তারপর আবার 5 বেড়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের পার্থক্য কিন্তু সমান, এবং সেই পার্থক্যটা হচ্ছে 5, এবং প্রত্যেকটা পদ 5 আস্তে আস্তে বেড়ে গেছে। সো আমি যদি বলি তুমি এখন এইটা বাড়াইতে বাড়াইতে 100 পর্যন্ত লিখে ফেলো, সো তুমি পারবা না? অবশ্যই পারবা। সো তুমি কি করবা? 4 5 বারবা 30, আরো 5 বারবা 35। সো এইভাবে করে তুমি আস্তে আস্তে 100 পর্যন্ত লিখতে পারবা। সো আস্তে আস্তে 100 পর্যন্ত লেখাটা একটু কষ্টকর কাজ হবে না? এটা তো খুব একটা বুদ্ধিমানের প্রক্রিয়া না যে আচ্ছা আমি 5 থেকে 100 পর্যন্ত এই সব 5 এর গুণিতক গুলো যোগ করব, আমি তো সবগুলা প্রথমে লিখি তারপর ধরে ধরে যোগ করি। সো এই জিনিসগুলো বেশ বিরক্তিকর না? আস্তে আস্তে আমি মনে করো ডট 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 প্লাস 100 এরকম হয়ে গেল। সো এতগুলো লিখবো, এতগুলো যোগ করব, এটার কোনো মানে আছে? বা আমি তোমাকে বললাম আচ্ছা এই ধারার 12 নাম্বার পদটা কত? সো তোমাকে কি করতে হবে? তোমাকে গুনতে হবে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ, 12 নাম্বার পদ পর্যন্ত লিখে লিখে গুনে গুনে যেতে হবে। সো এটা খুব একটা বুদ্ধিমানের প্রক্রিয়া হলো না। সো এই জন্য আমরা কি করব, এই যে ধারাগুলো মজার মজার ধারা, এই ধারাগুলোর যে কোনো একটা পদ, যে কোনো তম পদের যে মান সেটা কত হইতে পারে, কিংবা এই ধারার যে এতগুলো পদ আছে 100 পর্যন্ত, এই 100 পর্যন্ত পদের যোগফলটাই একসাথে কত হইতে পারে, এই জিনিসগুলো আমরা এই সূত্রের মাধ্যমে দেখব। যেন যে কোনো প্রকার গাণিতিক সমস্যা তোমাকে দিকে এই কত নাম্বার পদ কিংবা যোগফল কত বা যতভাবেই ঘুরাক না কেন, তুমি মানে একদম ধীরধাপ অ্যান্সার করে ফেলবা। সো চলো সেগুলো আমরা দেখি। সো গুণোত্তর ধারাটা একটু বাদ রাখলাম, আমরা সমান্তর ধারা শেষ করে তারপর গুণোত্তর ধারায় যাব। তো গুণোত্তর ধারায় যাওয়ার আগে আমি দেখতে চাই কে কে অনেকগুলো, আল্লাহ এতগুলো ধারা লিখে ফেলছে ক্লাসের মধ্যে, বেশ সুন্দর। আমাকে বলছে আচ্ছা আপনাদের সব ক্লাসের ভিডিও কই পাবো? শাহাদাত হোসেন সোহাগ, আমাদের সব ক্লাসের ভিডিও কোথায় পাওয়া যাবে? আমাদের সব ক্লাসের ভিডিও পাওয়া যাবে www.10minuteschool.com। 10 মিনিট বানান আবার ভুল টুল লেখো না, 10minuteschool.com। তুমি এখানে যাবা, তোমার যা মনে চাবে তুমি সেখানে ঢুকবা, দেখবা যে যা চাও না তার চেয়ে বেশি আছে জিনিস। সুতরাং তুমি সেখানে আমাদের সব ভিডিও পাবা, আমাদের লাইভ ক্লাস পাবা, আমাদের ভিডিও লাইব্রেরি থেকে অনেক টিউটোরিয়াল পাবা, সবকিছু পাবা, কুইজ থেকে শুরু করে স্মার্ট বুক সবকিছু আছে আমাদের ওয়েবসাইটে। এক্ষুনি চলে যাও না, এখন ক্লাসে থাকো, ক্লাস শেষে যাইও। তো এরপর দেখতে পাচ্ছি যে তাসনিম, সারা, সুমাইয়া আক্তার, শান্ত আহমেদ, আকলিমা খানম সবাই সুন্দর সুন্দর ধারা লিখে ফেলছে। আল্লাহ এত সুন্দর সুন্দর ধারা, বেশ নাইস। কিন্তু এখানে খেয়াল করো, তুমি কিন্তু নিজে নিজে চিন্তা করে একটা ধারা লিখে ফেলছো,
তার মানে তুমি যদি যে জিনিসটা নিজেই চিন্তা করতে পারো সেই জিনিস সম্পর্কে তোমাকে যাই প্রশ্ন করা হবে না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবা। সুতরাং এখন এই কনফিডেন্সটা নিজের মধ্যে থাকবে তোমার ইনশাআল্লাহ, যে ধারা সম্পর্কিত যে কোনো কোশ্চেন তুমি একদম দ্রুত ধিপ ধাপ অ্যান্সার করে ফেলবা। কারণ কি? কারণ তুমি নিজেই ধারা লিখতে পারো, সুতরাং ধারা সম্পর্কে যাই প্রশ্ন হবে তুমি পারবা। সো এরপর দেখতে পাচ্ছি যে অনেক ধারা, এতগুলো ধারা বলতে গেলে আমি ক্লাস পুরো শেষ করে ফেলবো, আর পড়াশোনা হবে না। সো আমি বলবো যে বেশ সুন্দর তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো। এখন এই ক্লাসটায় অনেক মানুষ আছে, এই ক্লাসটা বেশি করে শেয়ার করতে থাকো এবং আমাদের সাথে পড়াশোনা চালাই যাই আমরা। চলো, সো আমরা বলছিলাম সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা বলেছি কি প্রত্যেকটা পদের আগের পদের সাথে এবং পরের পদের সাথে পার্থক্যটা অলওয়েজ সমান থাকবে। সো এখন আমরা যে বলেছি যে প্রত্যেক পদের সাথে আরেক পদের পার্থক্য, এই যে পার্থক্যটা প্রতিটি পদের যে পার্থক্য এটাকে বলে সাধারণ অন্তর। সাধারণ অন্তর। এবং আবারও মনে করি যে এই অন্তর মানে কিন্তু মন, বুকের ভিতর যে মন আছে সেই মন নাই, অন্তর মানে হচ্ছে পার্থক্য। সুতরাং এই পার্থক্য থেকে অন্তরটা আসছে। সমান্তর ধারার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাধারণ অন্তর। কারণ একটা সমান্তর ধারা আসলে কিরকম হবে সেটা মূলত দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এক, ধারাটা কোথা থেকে শুরু হয়েছে, অর্থাৎ ধারাটার প্রথম পদ, এবং এই ধারাটার প্রথম পদের সাথে সাথে আমাদের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে এই সাধারণ অন্তর। কেন? কারণ আমরা তো জানি ধারাটার দুইটা মানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুইটা জিনিস মধ্যে একটা জিনিস ফিক্স থাকতে হবে, সেটা হচ্ছে সাধারণ অন্তর, নাহলে সেটা সমান্তর ধারা হবে না। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। এবং ধারাটা ইম্পর্টেন্ট প্রথম পদটা এই কারণে যে আমরা যদি না জানি কোথা থেকে আমাদের শুরু, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। মনে করো একটা ধারা আমি বলতেছি এভাবে যে 3+4+5+6+7, আবার আমি বলতেছি 1+2+3+4+5+6+6+7। তো খেয়াল করো এখানে এই ধারার যে যোগফল আর এই ধারার যোগফল এক হবে না, কারণ দুজনেই সাথে শেষ হয়েছে গিয়ে, কিন্তু এখানে কিন্তু শুরু হয়েছে সে 1 দিয়ে এবং এখানে শুরু হয়েছে সে 3 দিয়ে। সুতরাং কে কোথা থেকে শুরু এবং তার সাধারণ অন্তর কে, দুইটা বিষয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সমান্তর ধারার এই সাধারণ অন্তর এবং পার্থক্য শেষ। তো সমান্তর ধারার এখন দুইটা সূত্র জানার আছে আমাদের, তাইলে মোটামুটি হয়ে যাবে। সেটা হচ্ছে যে মনে করো তোমাকে একটা সমান্তর ধারা দেওয়া হলো এইভাবে যে 3+6+9+... করে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আরো কয়েকটা পদ দিয়ে দিই, 12+15 এবং যোগ ... অনেক দূর। সো এই যে পদগুলো দেখতে পাচ্ছে, তো এখানে তো অনেকগুলো পদ। মনে করো আমি জানতে চাই যে এই ধারাটার একটা নির্দিষ্টতম পদ সংখ্যা, মানে এইটা 20 নাম্বার পদটা কি হবে। তো 20 নাম্বার পদ বাইর করার জন্য আমরা বলছি যে অনেক দূর একে এক পর এক গুনতে হচ্ছে। এটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে না? তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই, এটা বুদ্ধিমানের কাজ হবে না। বুদ্ধিমানের কাজটা কি হবে, এটা সুন্দর মজার সূত্র দেখবো সেটা। তো সমান্তর ধারার n তম পদ, n কেন এটা এক্ষুনি বলতেছি, জাস্ট লিখে নি। n তম পদ হচ্ছে, সুন্দর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। সো a প্লাস n-1 ইন্টু ডি। n তম পদ মানে কি, a কি, n কি, d কি, এসব কি এখনই জানি আমরা। সো আমরা একটু আগে বলতেছিলাম যে সমান্তর ধারার ক্ষেত্রে একটা বিষয় খুব দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক, এটা কোথা থেকে শুরু হয়েছে। সো এই এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এ হচ্ছে আমাদের প্রথম পদ। সুতরাং n তম পদের এই সূত্রের এ হচ্ছে প্রথম পদ। তারপর এই n হচ্ছে এই যে আমরা বলছি n তম পদ, সেটা এই nটা কি, ওই যে আমি তোমাকে বললাম আচ্ছা আমাকে 20 নাম্বার পদটা বলো, এই n আমাদের হচ্ছে 20, অর্থাৎ কততম পদ সেই সংখ্যাটাকে আমরা n দ্বারা প্রকাশ করছি। আবার আরেকজন জানতে পারে আচ্ছা 20 না, তুমি আমাকে 25 নাম্বার পদটা বলো। তো তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের n এর মান তখন 25 হয়ে যাবে। সুতরাং কত নাম্বার পদ সেই নাম্বারটাই কততম পদ সেটা প্রকাশ করছে, অর্থাৎ এই n তম পদ বা কততম পদ সেটা n দ্বারা প্রকাশ হয়। আর এই ডি কি,
আমাদের যে দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পুরো সমান্তর ধারার চেহারাটাই বদলাই দিতে পারে বা সমান্তর ধারার চেহারাটা নিয়ন্ত্রণ করে, সেই জিনিসটা হচ্ছে সাধারণ অন্তর। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা যেন কি? সাধারণ অন্তরটা হচ্ছে যে সমান্তর ধারার এক পদের সাথে আরেক পদের পার্থক্য, অর্থাৎ এখান থেকে এর যে পার্থক্য, এখান থেকে এর একই দিকে পার্থক্য, অর্থাৎ পরপর পদগুলোর মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে সাধারণ অন্তর। সুতরাং এই ধারার আমি যদি বলি, এই যে ধারাটা আমি লিখলাম, এই ধারার পঞ্চম পদটা কত, মানে 5 নাম্বার পদটা কত। তো 5 নাম্বার বলতেছি কেন, তাহলে তুমি এখান থেকে উদাহরণ, এই সূত্রটা কিভাবে কাজ করে তা বুঝে যাবা। সো এখান থেকে পঞ্চম পদ বা 5তম পদ সমান সমান, খেয়াল করো আমার কি প্রথমে আছে এ, এটা কি? এ হচ্ছে 3, প্রথম পদ 3 থেকে শুরু হয়েছে, 3 যোগ, তারপর n-1, n কত? আমি বলছি 5তম পদ মানে 5, n হচ্ছে আমার 5, -1, ওখানে -1 থাকবে, এবং গুণ d, d কত একটু দেখি, 3 থেকে 6 এর দূরত্ব কত? 3, আবার 6 থেকে 9 এর দূরত্ব 3। সুতরাং দেখতে পাচ্ছি ধারাটার আমাদের সাধারণ অন্তর হচ্ছে 3 ইন্টু 3, 3। সো এখন যদি আমরা একটু গুণ যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করি, তাহলে আমরা 3 যোগ 4, 5 - 1 = 4 = 3। সুতরাং আমরা পাই 3 যোগ সমান 3 যোগ 12 = 15। 15 চলে আসলো। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ। অর্থাৎ এই সূত্রটা যে কাজ করে আমরা এখানে খুব সুন্দর দেখে ফেললাম। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি যে ধারার পঞ্চম পদটা হচ্ছে 15, এবং আমরা এখানে ধারাটা লিখেও সেই জিনিসটা পেয়ে গেছি। সুতরাং এই জিনিসটা কিন্তু এভাবে করে আমরা দেখতে পারি। সুতরাং আমরা যে কোনো সূত্র পড়ি আর যাই পড়ি না কেন, আমরা একটু জিনিসটার আসল যে চেহারা কিভাবে আসলো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবো, তাহলে দেখবে যে সূত্র আর মুখস্থ করা লাগতেছে না, তুমি নিজেই সূত্রটাকে বুঝতে শিখছো, এবং তখন সূত্র ব্যবহার করা বা মনে রাখা খুব সহজ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দেখতে যাচ্ছি যে তোমাদের কোনো কমেন্ট বা প্রশ্ন আছে কিনা, থাকলে আমি এক্ষুনি উত্তর দিয়ে দেব। তারপর আমি দেখতে পাচ্ছি নাদিম খান বলছে 20তম পদের মান 60। নাদিম খান, আমার মনে হয় তুমি কারেক্ট, ভেরি গুড। আমার ওখানে মনে হচ্ছে যে একটু হিসাব করলে হয়তো বের হয়ে যাবে যে এখানে 20তম পদের মান 60। কনগ্রাচুলেশনস নাদিম খান। তাসনিম সারাও বলছে এটা 60, ভেরি গুড। আমার চেয়ে এখানে সবাই বেশি পারে, এখন তো আমার ভয় হচ্ছে যে আমি তোমাদের যে পড়াচ্ছি, যে অধিকাংশ মানুষ তো আমার চেয়ে বেশি জানছে এখানে। সো 25তম পদ আবার তাসনিম সারা বের করে বলছে 66, ভেরি গুড। তারপর রাহাত বলছে 21। ভাই 21 কি? এখানে কোনো 21 নাই, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 15, বাকি যেটা সবাই দিচ্ছে। মিজানুর রহমান বলছে 1 2 3 যোগ 4 যোগ 5 যোগ এগুলো কত? ভাই তুমি ধারার কোনো শেষ পদ দাও নাই, সুতরাং সেটা হচ্ছে অসীম ধারা, আর অসীম ধারা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের পড়া। সো নেক্সট আমরা যখন হায়ার ম্যাথের ক্লাস নিব, তখন আমরা ওই অসীম ধারা নিয়ে কথা বলবো। সো আপাতত আমরা সসীম ধারায় থাকি। এরপর দেখতে পাচ্ছি এলেন ওয়াকার বলছে ভাই আবার একটু শুরু করেন। ভাই তুমি তো ক্লাসে দেরি করে আসছো, দেরি করে আসলে তো কি করতে হবে, সেটা হচ্ছে তোমাকে আর পড়া পাবা না এমন না, তা না। দেরি করে আসলে কোনো ভয় নাই, ক্লাসটা শেষ হোক, তুমি শেষ পর্যন্ত থাকো। এরপর আমাদের ওয়েবসাইটে এই লাইভ ক্লাসটার সাথে সাথে চলে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, এবং আমাদের এই ফেসবুক পেজ আমাদের আছে যেখানে, সেখানে ওই লাইভ ক্লাসটা থেকে যাবে। সুতরাং তোমার সাথে সাথে তুমি এখান থেকে আমাদের লাইভ ক্লাস দেখতে পারো, বা আমাদের ওয়েবসাইটে চলে যাও, তাহলে এই লাইভ ক্লাস কেন, আরো 100টা লাইভ ক্লাস আছে, সব তুমি পাবা। তারপর দেখতে পাচ্ছি যে সবাই সবকিছু ভালো করে লিখে ফেলছে, ভেরি গুড, খুব ভালো লাগছে। এই এতজন মানুষ অ্যাক্টিভলি ক্লাসে অংশগ্রহণ করছে, বেশ সুন্দর। কিন্তু সুতরাং এতজন মানুষ অ্যাক্টিভলি ক্লাসে অংশগ্রহণ করার ফলাফলটা কি? আমরা ক্লাসে আরো মানুষ নিয়ে আসবো। অলরেডি 600 দেখতে পাচ্ছি আমি। তোমরা একটু ক্লাসটা শেয়ার করো, দেখি ক্লাসটা আমরা আজকে 1000-এ নিয়ে যেতে পারি কিনা, এটা তোমাদের প্রতি চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ দেখি আমরা এটাকে 1000 নিয়ে যাব। তোমরা সবাই শেয়ার করতে থাকো বেশি বেশি। 1000 না হোক অন্তত 200 মানুষ, 800 পর্যন্ত তো নেওয়া স্বাভাবিক। সো আমরা সমান্তর ধারার n-তম পদ বের করার সূত্রটা জানলাম। এরপর নেক্সট যে সূত্রটা জানবো সেটা হচ্ছে সমান্তর ধারার একটা যোগফল বের করব আমরা। সো যোগফল বের করার জন্য কি করতে হবে, আমরা মনে হয় যে কোনো একটা ধারা প্রথমে লিখি। সো আগের ধারাটা নিয়ে আমরা একটু থাকি, তাহলে একটু ধরতে সুবিধা হবে। 3 যোগ 6 যোগ 9 যোগ 12 যোগ 15 যোগ 18 যোগ 21 যোগ ডট 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 অনেক দূর। সো এখন আমরা বলছি যে এই ধারাটার যোগফল।
সো ধারাটা অনেক দূর পর্যন্ত গেছে, কত দূর আমরা আপাতত জানি না। সো তাহলে কি করা যাবে, তাহলে আমাদের যোগফল বের করার জন্য একটা বিশেষ উপায় নিতে হবে, যে কত পর্যন্ত আমরা যোগফল চাই। আমরা কি 21 পর্যন্ত চাই নাকি কততম পর্যন্ত চাই জানি না। সো আমি বলতে পারি যে আচ্ছা এই ধারার প্রথম 5টা পদের যোগফল আমাকে দাও তো, অথবা আমি বলতে পারি আচ্ছা এই ধারার প্রথম 20টা পদের যোগফল আমাকে দাও তো। তখন কি আমাকে আবার ওই 21 যোগ 24 যোগ 27 যোগ 30 করে এভাবে সারাদিন যাইতে থাকবো? দিন তো চলে যাবে, পরীক্ষার হলে তো আর কোনো প্রশ্নের উত্তর করা যাবে না। সো তাহলে কি করব, খুব মজার দুইটা সূত্র আছে, আমরা দুইটাই দেখে নিব। সো 1 নাম্বার সূত্র, সো এটা হচ্ছে গিয়া সমান্তর ধারার n পদের সমষ্টি বা যোগফল। n পদের সমষ্টি, n পদ মানে বোঝাচ্ছে শুরু থেকে nটা পদ পর্যন্ত সমষ্টি। সো এটাকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি। একটু নোটেশনটা খেয়াল রাখবে যে এটা প্রকাশ করার বিভিন্ন উপায় আছে, আস্তে আস্তে তোমরা বড় হবা যত, তত দেখবে যে বিভিন্ন জিনিস সংক্ষেপে বোঝানোর জন্য বিভিন্ন ওই যে নোটেশন বা চিহ্ন ব্যবহার করে এই সমান্তর ধারার n পদের সমষ্টি এসএন দ্বারা আমরা প্রকাশ করতেছি। এই এসএনটা হচ্ছে, সূত্রটা এরকম, n ডিভাইডেড বাই 2 ইনটু 2a মাইনাস 1 ইনটু d। দেখি সূত্রটা আমি ঠিক লিখলাম কিনা। হ্যাঁ, না, n মাইনাস 1 a মাইনাস n ইনটু 2 ইনটু, একবারে মুছে ঠিক করে লিখি, 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d। সুতরাং n পদের সমষ্টি s is equal অনেক কঠিন জিনিস। আচ্ছা আমরা এই কঠিন জিনিসটা সহজ করি কিভাবে, একটা উদাহরণ দেই, যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাবো তাহলে আমরা বুঝবো। সো আমরা বলতেছি যে এই যে পদটা দেখতে পাচ্ছি, এখানে কয়টা, 7টা পদ আছে। সো আমরা বলছি যে এই ধারার 7টা পদের সমষ্টি আমাকে জানাও, অর্থাৎ n এর ভ্যালু এখানে কত, 7 হবে, কারণ আমি n পদ বলছি, আবার বলতেছি 7টা পদ, সুতরাং এক্ষেত্রে আমার s7। সো s7 ইজ ইকুয়াল টু কত হবে, একটু চিন্তা করো, n n কত আমাদের 7, 7 বাই 2, 2 তো 2 এর মতোই থাকবে, ইনটু 2a। এটা কি একটু আগে আমরা শিখে আসছি, এটা হচ্ছে ধারার প্রথম পদ, সুতরাং এটা হচ্ছে 2 গুণ 3, কারণ এখানে ধারার প্রথম পদ 3, প্লাস ব্র্যাকেট দেই বোঝার সুবিধা হচ্ছে n মাইনাস 1, n তো আমরা জানি 7, 7 মাইনাস 1 গুণ d, dটা কি আবারও সাধারণ অন্তর গুণ 6। তো এখন আমার কাছে ক্যালকুলেটর নাই, সুতরাং আমি তোমাদের বলবো যে যার কাছে ক্যালকুলেটর আছে হিসাব করে বলো, বা আমি একটু চেষ্টা করি যে কি করা যাইতে পারে। এখানে 7/2 গুণ, এখানে কত, 3 দুগুণে 6, আর এখানে কত, আর d এর ভ্যালু 3 ছিল, যাই হোক। সো এখানে 6, 6 3 6 18, সো 6 যোগ 18 কত, 24, 24 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 12, 7 12 কত, এবং এভাবে করে বের করে ফেলো, 7 12 84 হওয়ার কথা যদি আমি ভুল না করে থাকি। সো দেখতে চাচ্ছি যে কারা কারা বের করে ফেলছে। আচ্ছা দেখতে চাচ্ছি যে আমি ভুল করে ফেলছি, এটা নিয়ে সবাই অনেক মজা নিচ্ছে। হ্যাঁ ভাই, ভুল তো হয়ে যেতে পারে, সবাই মানুষ। যাই হোক, তোমরা ঠিক করবে, আমি ভুল করলে কি হয়েছে, তোমরা সবাই ঠিক। যাই হোক, এরপর দেখি অনেকে বের করছে 63, তারপর বলছে ডি হবে 3। হ্যাঁ ভাই, এটা ঠিক করে ফেলছি, ভেরি সরি, এটা ভুল হয়ে গেছিল। যাই হোক, অন্তরা রাইসা, মোহাম্মদ গোলাম হাসনাইন খুব সুন্দর সুন্দর বের করে ফেলতেছে 84, ভেরি গুড। তারপর তাসনিম স্যার S7 বলছে 63। আচ্ছা আমি মনে করি ভুল করে ফেলছি, না গুণটা আমি পরে ঠিক লিখছি 318। সো যদি আমি আচ্ছা ভুল করে ফেলছি, এনিওয়েজ কোন জায়গায় ভুল করে ফেলছি, আমি কোথাও একটা ভুল করে ফেলছি, তো অসুবিধা নাই, তোমরা জিনিসটা ঠিক করে বাইর করো। কিন্তু আবার অনেকজন কিন্তু সঠিক মানটা বাইর করে ফেলতেছে, আর একজন বলছে সরি ভাই 84ই হবে, না আমি ভুল করি নাই। এই তো মজা পাইলাম যে কে ভুল, ছাত্র ভুল না শিক্ষক ভুল, এটা একটা প্রতিযোগিতা রইল। যেই ভুল করি আর যেই ঠিক করি, অঙ্কটা কিন্তু আমরা বুঝে গেছি যে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, সুতরাং এই টাইপের অঙ্ক করায় আর আমাদের কোনো ঝামেলা থাকবে না। সো এখন
আমি তোমাদের জন্য তোমাদের বই থেকে একটা সুন্দর ম্যাথ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে কোন ধারার, ম্যাথটা তুলে ফেলি, ততক্ষণে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাই দাও, তো আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখতে চাই, প্রশ্ন হচ্ছে কোন সমান্তর ধারার 12তম পদ 77। কোন সমান্তর ধারার 12তম পদ 77। এরপর বলা হচ্ছে যে প্রথম 23 পদের সমষ্টি কত। প্রথম 23 পদের সমষ্টি কত। সো এখানে আমরা যে দুইটা সূত্র শিখে আসছি, সেই দুইটা সূত্রই কিন্তু এখানে কাজে লাগাইতে হবে। সো চলো আগে সমষ্টি কত, প্রশ্নটা শেষ। তো যারা অঙ্কটা বুঝে গেছো তারা, যদি ওই যে বলছিলাম হাতে খাতা কলম নিয়ে রেডি থাকবা, এক হাতে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ হোয়াটএভার, আর এক হাতে খাতা কলম রাখবা, এরপর দেখবা ধুমধাম করার চেষ্টা করবা, আর লাগলে একটা ক্যালকুলেটর রেখে দিবা। তো আমার আগে আমার চাইতেও সঠিক উত্তর বের করা তোমাদের দায়িত্ব। সো দেখি কে কারা কারা কি করতেছো। সো একজন আমাকে অলরেডি, আমি কমেন্ট দেখি, সবাই আমার ভুলে অনেক মজা পাইছে, কিন্তু পরে প্রমাণ হয়েছে এটা আমার ভুল ছিল না, আমি ঠিক ছিলাম। যাই হোক, সেটা কথা না, চলো এই ম্যাথটা আমরা করি। সো এই ম্যাথ করার আগে একটু দেখি এখানে কি বলা হচ্ছে। এক, কোন সমান্তর ধারা, সুতরাং আমাদের বলে দিচ্ছে যে সমান্তর ধারা, কিন্তু আরো এক প্রকার ধারা আছে আমাদের, গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার জিনিসটা কিন্তু আমাদের একটু পরে আসবে, তো আমরা এই ম্যাথটা আগে করি। সো কোন সমান্তর ধারার 12তম পদ 77। আচ্ছা, তো এরপর বলছি প্রথম 23 পদের সমষ্টি কত। তো আমরা ধারা সম্পর্কে আর কিচ্ছু জানি না, খালি জানি যে 12তম পদটা 77। তো এটা কিভাবে কি করা যায় একটু চেষ্টা করি। তো আমরা জানি সলিউশনে n তম পদের সূত্রটা কি জানি, যারা যারা মনে আছে তারা কমেন্টে লিখে ফেলো, আর আমি এখানে বোর্ডে লিখি, দেখি ঠিক লিখতে পারি কিনা। n তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে এই এন, এবং ডি হচ্ছে সাধারণ অন্তর। সো আমাকে বলা হচ্ছে যে 12তম পদ 77, অর্থাৎ n-তম পদটা হচ্ছে 77 সমান এর মান, প্রথম পদ আমি জানি না, প্লাস 12তম পদ মানে এন এর মান হচ্ছে 12 ইন্টু ডি। এবং এটাকে আমি যদি সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে আমরা বলবো 77 ইজ ইকুয়াল টু a প্লাস 12 মাইনাস 1 কত। এই ম্যাথ তো আমি আর ভুল করবো না, এটা আমি পারি, এটা হচ্ছে 11, এবং ডি এটার সাথে গুণ থাকবে। সো এটাকে আমরা লিখতে পারি a 77 ইজ ইকুয়াল টু a প্লাস 11 ডি। সো এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এটাকে কেন সমীকরণ আকারে রাখছি, কারণ আমার কাছে আর কোনো তথ্য নাই যেটা দিয়ে আমি ম্যাথের বাকি অংশ আগাবো। সুতরাং আমার একটাই উপায়, এই যে প্রথম 23 পদের সমষ্টি বের করার কথা বলছে, দেখি ওইখানে যে আমি এই জিনিসটা কোনোভাবে ব্যবহার করতে পারি কিনা। সো এই অংশটুকু রেখে দিই। সো এটা হয়ে গেল। সো আমরা জানি যে প্রথম 23 পদের সমষ্টি, ওই যে এসএন এর একটা সূত্র ছিল, 23 পদের সমষ্টি। সো প্রথম 23 পদের সমষ্টি কত, সেই সূত্রটা আমরা লিখে ফেলি S23, কারণ n এর ভ্যালু 23। প্রথমে 23/2, n/2 ছিল, তারপর ছিল 2a, 2 এর ভ্যালু আমি জানি না, তাই 2 এটাই রেখে দিতে হবে। এরপর কি ছিল n-1 ইন্টু ডি প্লাস n-1। n কত আমাদের, n হচ্ছে 23, সুতরাং আমরা লিখতে পারি একবার এই 23-1 ইন্টু ডি। আবারও ডি লিখতেছি কারণ ডি এর ভ্যালু আমি জানি না। সো আমার এখানে যেহেতু জায়গা নাই, আমি এই অংশ, এই জিনিসটা একটু নিচে লিখে রাখি, 77 ইজ ইকুয়াল টু a প্লাস 11 ডি, আমার 1 নম্বর সমীকরণ। সো এটা এখান দিয়ে যদি একটু মুছে দিই তাহলে আমরা ম্যাথটা আগাইতে পারবো। সো এখন আমরা কি করব, 23 কে 2 দিয়ে ভাগ দেওয়ার কোনো দরকার নাই, এটা থাকুক, এখনই ভাগ দেওয়ার দরকার নাই। এখানে কি আছে, 2a প্লাস 23-1 কত, এটা 22, সেটাও আমি পারছি ঠিক মতো, তোমরা ভুল বললেও লাভ নাই, এটা হচ্ছে 22d, এবং এটা আগের মতোই। সো এখানে আরেকটা কাজ করতে পারি, কিন্তু আমরা কি করতে পারি, 23/2 রয়ে গেল, থাকুক, এই 2টা বাইরে কমন আনতে পারি। 2টা যদি কমন আনি, ভিতরে কি থাকবে, a প্লাস 11d,
এই তো এবার কিছু একটা হবে। এবার কি হবে, এই 2 2 কাটা যাবে, সুতরাং এই 2 2 কাটা নাই, কিন্তু a+11b চলে আসছে এখানে। আবার আমাদের আগের একটা সমীকরণ 1 নাম্বার থেকে জানা ছিল যে a+11d এর মান 77। সো আমরা a এর মানও জানি না, d এর মানও জানি না, কোনো অসুবিধা নাই, আমরা এখানে 77 বসাই দিব। সো এখানে a+11d মানে আমরা জানি 77, সুতরাং এইটুকু আর দরকার নাই, আমরা লিখতে পারি 27 ইন্টু a+11d মানে 77, এটা টোটালটা মানে হচ্ছে 77। সুতরাং এই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম। তো এরপর কত হবে, এরপর যদি ক্যালকুলেটর কারো থাকে একটু গুণ যোগ বিয়োগ গুণ করো, আমি যোগ বিয়োগ গুণ আগেই করে আসছি, সেটা হচ্ছে 1 7 7 1 1771, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 1771। তো খেয়াল করো এই অঙ্কে আমরা আমাদের যে 2টা সূত্র ছিল, একটা ছিল n-তম পদের সূত্র, সেটাও ব্যবহার করলাম, আর একটা ছিল যে যোগফলের সূত্র ধারার সমষ্টি, সেই সূত্রটাও ব্যবহার করলাম। তো 2টা সূত্র ব্যবহার করেই আমরা দুধাপ এই অঙ্কটা সলভ করে দিলাম। সুতরাং অ্যান্সার হচ্ছে 1771। খেয়াল করো আমাদের এখানে প্রথম পদও জানা নাই, আমাদের এখানে সাধারণ অন্তরও জানা নেই, কিচ্ছু জানা নেই, কিন্তু তবুও ওই যে সূত্রের ওই সমীকরণের মার প্যাচ কষে আমরা অঙ্কটা সলভ করে ফেললাম। সুতরাং তোমাদের কাছে যদি ম্যাথে কোনো সূত্র বা শর্ত বা কোনো তথ্য কম মনে হয়, ভয় পাবা না, অঙ্কটা নিয়ে একটু আগাবা, দেখবা যে আস্তে আস্তে অঙ্কটা এক পর্যায়ে সহজ হয়ে যাচ্ছে বা মিলে যাচ্ছে, বা কোনো না কোনো ভাবে সম্পর্কটা পেয়ে যাচ্ছ। বইয়ের সমান্তর ধারা রিলেটেড এর বাকি যে ম্যাথ গুলো আছে, এখন তুমি আমার বিশ্বাস সবগুলা দ্রুত করে ফেলতে পারবা। আর যদি দ্রুত না করতে পারো কোনো অসুবিধা নেই, তুমি দ্রুত না করতে পারলেও আস্তে আস্তে করে ফেলতে পারবা। এটা বাসায় অনেকবার প্র্যাকটিস করলে দেখবা পরীক্ষা হলে যে তুমি মোটামুটি চোখ বন্ধ করে অঙ্ক করে ফেলতেছো, মানে চোখ বন্ধ করে তারপরে লিখবা, দেখবা অঙ্ক হয়ে গেছে। সুতরাং কোনো ভয় পাওয়ার কারণ নেই, বাট এই জন্য অঙ্ক অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখন দেখি আমাদের কোনো ক্লাসে কমেন্ট আছে কিনা। আমাদের ক্লাসে কমেন্টে খালি 1771 সাল লেখা। না, 1771 সাল না, 1700 হচ্ছে গিয়ে অ্যান্সার। আচ্ছা, তারপর একজন লেখছে ভাই অনেক মজা করে কথা বলেন, অনেক ধন্যবাদ। আমি তো সত্যি কথা বলি, কেউ মজা পেলে তো ভালোই। তো আও লাকিল ইসলাম লেখছে ডোন্ট কপি। ভাই তুমি ঢাইকে ঢাইকে লেখো, তাইলে তোমার অন্য অন্য মানুষ তুমি তোমার কমেন্ট আর কপি করবে না। করবা কি, তুমি কমেন্টটা ঢেকে ঢেকে লিখবা, তারপর দেখবা যে কেউ যেন তোমার কমেন্ট না দেখে। তারপর বাকি দেখলাম যে একজন জিজ্ঞেস করছে ভাই আপনার কলেজের নাম কি। আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, এই বিষয়টা নিয়ে আমি বেশ গর্বিত আর কি, ঢাকা কলেজের ছাত্র হিসেবে। সো আরো দেখতে পাচ্ছি যে 1771 বলতেছে সবাই, একজন বলছে 171। ভাই তোমার একটু ভুল আছে মনে হয়, একটু চেক করো। তারপর দেখি 1771 ভরা। তারপর বলছে মিন্তু চাকমা জুম্ম, তুমি বলছো 1 নং সমীকরণ না করে এ পক্ষান্তর করেও মান বের করা যায়। হ্যাঁ অবশ্যই, একটা অঙ্ক 101টা নিয়মে করা যেতে পারে। তুমি যে নিয়মটা নিজে নিজে করতে পারবা সেই নিয়মটা হবে সবচেয়ে ভালো নিয়ম। কারণ কি, তুমি নিজে চিন্তা করে ওই নিয়মে অঙ্কটা বের করা শিখছো, এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। সো একজন বলছে ভাই ফার্স্ট টাইম অঙ্ক করে অনেক মজা পাইতেছি, আমারও অনেক ফার্স্ট টাইম তোমাকে অঙ্ক করাইতে পারে অনেক ভালো লাগতেছে। তারপর একজন বলছে যে আপনি অনেক সুইট, আল্লাহ এইসব কথা ক্লাসে কেউ বলে, ছি ছি ছি। এনিওয়েজ, তারপর আরো অনেক মজা মজার কমেন্ট আছে। আমার নাম জিজ্ঞেস করছে, ভাই আমার নাম ক্লাসের শুরুতে দিছি, তবু বলি আমি হচ্ছি আওয়ান আফিয়াজ। আমি হচ্ছে আওয়ান আফিয়াজ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করতেছি। আপাতত আমার পরিচয় একটু থাক। যাই হোক, লাইভ গ্রুপে গেলে আমার অনেক ছবি দেখতে পারবে, সেখান থেকে আমার পরিচয় জেনে যাবো, অসুবিধা নেই। তো আমাদের এইটুক শেষ, এরপর আমাদের চলে আসছে গুণোত্তর ধারা। তো অনেকে বলবো ভাই আপনি সমান্তর ধারা করাইতে করাইতে এতক্ষণ নিয়েছেন, গুণোত্তর ধারা তো বেশি টাইম নাই। কোনো ভয় নাই, আমরা ধারণাগুলো শিখছি, আমরা বিভিন্ন সূত্র জানছি, আমরা সমান্তর ধারার সূত্রগুলো বুঝছি অনেক ভালো মতো। সো এরপর গুণোত্তর ধারা আর কোন জিনিস, গুণোত্তর ধারা ও সমান্তর ধারার মতোই, খালি সূত্র একটু ডিফারেন্ট, দ্যাটস ইট। সূত্র খালি এখন আরেকটা বসাবে, একটা জায়গায় আরেকটা, তাইলেই তো হয়ে গেল, তোমার তার কষ্ট হবে না কোনো। সুতরাং গুণোত্তর ধারা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। সো একটা গুণোত্তর ধারা আমি লিখি, a প্লাস এ আর প্লাস এ
আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট। তো এবার আমি আর সংখ্যা দিলাম না, এবার আমি কি করলাম, এবার আমি একটু দুষ্টামি করলাম তোমাদের সাথে। দুষ্টামিটা কি, আমি এ আর আর দিয়ে লিখলাম। এ আর আর দিয়ে লিখলাম কেন, তুমি এ এর জায়গায় ইচ্ছা মতো একটা সংখ্যা ভেবে নাও, আর এর জায়গায় ইচ্ছা মতো সংখ্যা ভেবে নাও, সম্পূর্ণ দায়ী দায়িত্ব যা কিছু ভাবার সব তোমাদের। সো এ আর দিয়ে আসলে যেটা বোঝানো হচ্ছে এখানে সেটা হচ্ছে যে এ হচ্ছে এটার একটা সাধারণ পদ বলা যায়, এবং আর হচ্ছে আস্তে আস্তে ধারাটা বাড়তেছে। কারণ খেয়াল করো, এই যে পদগুলো দেখতেছি আমি, এ এর ভ্যালু কিন্তু সেম আছে। এরপর কি হচ্ছে, এ এর ভ্যালু সেম আছে, আর চলে আসছে একটা, আবারও এ এর ভ্যালু সেম আছে, আর স্কয়ার চলে আসছে একটা। সো আস্তে আস্তে আর এর মান বাড়তেছে, আর এর মান কি হচ্ছে, একটার পর এক পাওয়ার বাড়তেছে। সো একটা চিন্তা করি, একটা ধারার কথা ভাবি, 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট 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 অনেক দূর। সো এখানে এটা একটা গুণোত্তর ধারা, গুণ উত্তর ধারা। সো গুণ উত্তর, গুণ উত্তর মানে কি, প্রত্যেকটা পদের অনুপাত, যে কোনো একটা পদ এবং তার আগের পদের অনুপাত একটা কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যদি এভাবে চিন্তা করি, দ্বিতীয় পদ 4 আর প্রথম পদ 2, 4/2 ইজ ইকুয়াল টু 2। আবার তৃতীয় পদ 8, দ্বিতীয় পদ 2, এর আগের পদটা 8/4 ইজ ইকুয়াল টু 2। একইভাবে আমরা দেখতে পাই 16/8, মানে যে কোনো একটা পদ এবং যে কোনো একটা পদ এবং তার আগের পদ যদি আমরা ভাগ করি তাহলে যে অনুপাতটা পাই সেটা হচ্ছে 2। এটা 2 এর মাথায় এরকম হয়ে গেছে, এই তো। সো এই যে 2 2 2 কি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে ধারাটা 2 করে দিকে যাচ্ছে। সো এটাই হচ্ছে গুণোত্তর ধারার বৈশিষ্ট্য, যে আমাদের এর আগে ছিল যে প্রত্যেকবার করে আমাদের কি হচ্ছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য যাচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব বা পার্থক্য বাড়তেছে, অর্থাৎ 2 বাড়ছে, তারপর আবার 2 বাড়ছে, তারপর আবার 2 বাড়ছে। এবার আর তা করেন, এবার কি করছে, লাভ দিছে, দ্বিগুণ হয়েছে, আর একটা লাভ দিছে, আবার দ্বিগুণ হয়েছে। সো এভাবে করে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস একটা কি বলবো, একটা অনুপাতে বা একটা জিনিস দ্বারা গুণ করে আস্তে আস্তে বাড়তেছে। এই কারণে এই জিনিসটাকে আর সমান্তর ধারা বলে না, কারণ অন্তর বা পার্থক্য আর সমান না। খেয়াল করো, 2 আর 4 এর পার্থক্য কত, 2, কিন্তু 4 আর 8 এর পার্থক্য কত, 4, 8 আর 16 পার্থক্য কত, 8। সো খেয়াল করো, পার্থক্য গুলা কিন্তু সেম রইতেছে না, পার্থক্য গুলা চেঞ্জ হচ্ছে, সুতরাং সমান্তর আর নাই। একটা জিনিস সমান হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো পদ এবং তার আগের পদের যে অনুপাত, বা যে কোনো পদ বা তার পরের পদের অনুপাত, যেভাবেই বলি না কেন, সেই জিনিসটা, সেই অনুপাতটা সমান থাকতেছে। অর্থাৎ 2 গুণ করে করে প্রত্যেকটা পদ আগাচ্ছে। এই কারণে, এই গুণ করে আগানোর কারণে আমরা কি বলি, গুণোত্তর ধারা। সো আশা করি গুণোত্তর ধারা বিষয়টা তোমরা বুঝে গেছো। তো এই পর্যায়ে একটু কমেন্ট পড়ে নি। কমেন্টে দেখি যে পরপর দুটি পদের অনুপাত সমান, ইনোসেন্ট বিল্লা বলছে। তো বেশ সুন্দর ইনোসেন্ট বিল্লা, তুমি তো দেখে মনে হচ্ছে যে বেশ ভালো। ইউসুফ রহমতুল্লাহ বলছে, ভাই আপনার ক্লাস ভালো লাগছে, আবার এসএসসি দেবো, ভেরি গুড। কালকেই যাই তুমি এসএসসি পরীক্ষা, ইংলিশ পরীক্ষা এসে দিয়ে আসবা। তারপর পাপু বৈদ্য বলছে, খুব সুন্দর কথা বলেন, কিন্তু খারাপ লাগলো আপনি আমার কমেন্ট পড়লেন। এই যে তোমার কমেন্ট পড়লাম, পাপ্পু তুমি তো শেষ। তারপর বললো ইনোসেন্ট বিল্লা বলছে, ভাইয়া মোবাইলের চার্জ শেষ, ভাই মোবাইলের চার্জ আর লাগাইয়া তারপর ক্লাস দেখলে ভালো করবা। তারপর অনিন্দ বলছে যে অনেক মজা লাগছে ভাইয়া, মানে মজা করে পড়াইতেছি। তোমাদের মজা করে পড়ানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কারণ তোমরা যারা আমাদের ক্লাসে উপস্থিত, প্রত্যেকেই নিজের আগ্রহ থেকে ক্লাসে আসছো এবং পড়া শিখতেছো, বুঝতেছো। এজন্য তোমাদের প্রতি একদম অন্তর থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। তো এই জিনিসটা ধরে রাখবে, এই পড়াশোনার আগ্রহটা নিজের মধ্যে ধরে রাখবা, নিজে থেকে পড়বা, দেখবা পড়াশোনা অনেক সহজ, পড়াশোনা অনেক মজার। যাই হোক, আমরা এবার গুণোত্তর ধারা সম্পর্কিত করে সূত্র দেখি এবং ধূপধাপ ম্যাথ করে ফেলি। গুণোত্তর ধারা সম্পর্কিত সূত্র। সো আমরা যেমন সমান্তর ধারায় n-তম পদ বলছি, গুণোত্তর ধারা তো n-তম পদ আছে। সুতরাং গুণোত্তর ধারার n-তম পদ সমান কত, এটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1। সো এখানে একটু পরিচয় দিই, এই পদটা কি, এ হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ কেন, কারণ আমরা দেখছিলাম যে এই গুণোত্তর ধারাটা ছিল এভাবে, এ আর এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 অনেক দূর।
সো প্রত্যেকটার সাথে একটা নির্দিষ্ট এ গুণ আছে, খেয়াল রাখবা এই এ যেহেতু গুণ আছে তাই সাধারণ পদটা হচ্ছে আমাদের এ। সো এই হচ্ছে এ সাধারণ পদ। আর হচ্ছে আমাদের যে বলছি না একটা জিনিস গুণ করে বাড়তে থাকে, অর্থাৎ যে অনুপাতে বা যে গুণফল বা যে সংখ্যা দ্বারা গুণের মতো লাভ দিয়ে যে দেখাইছিলাম যে লাভ দিয়ে বাড়তেছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের আর, সেটা হচ্ছে আমাদের যে গুণত, এটাকে কি বলে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। সুতরাং আমরা আমাদের সাধারণ পদ পেলাম, সাধারণ অনুপাত পেলাম। আর এই এন কি, এই যে এন, এন তম পদ বলছি না, সুতরাং এই হচ্ছে এন। এখন তুমি যে কোনো জায়গায় সূত্র বসাবা এবং দেখবা যে অঙ্ক হয়ে যাবে। এই অঙ্ক আমি দেখাইলে তোমরা আমাকে বলবা যে ভাই আপনি সহজ সহজ ম্যাথ দেখান, পারেন না কিচ্ছু, সেজন্য আমি এই ম্যাথ দেখাবো না। কারণ কি, তুমি যে কোনো একটা গুণোত্তর ধারা চিন্তা করো, সেটার এ পদ এ বাইর করো, সেটার আর নাও, তোমার বইয়ে অনেক উদাহরণ আছে, মান বসাও, দেখবা ধূপধাপ অঙ্ক শেষ। তো এইটা তো হয়ে গেল। তো আর একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যে গুণোত্তর ধারার সমষ্টি। সো সমষ্টি এর জন্য একটা ছোট্ট প্যাচ আছে, আমি তোমাদের ধরাই দিয়ে যাই, তাইলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো গুণোত্তর ধারার সমষ্টি, এটাকে আমরা এসএন দ্বারাই বলি, তাইলে বুঝতে সুবিধা হবে। তো সমষ্টিগুলো আমাদের সব এসএন। সো এটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। ঠিক আছে না? ঠিক আছে। সো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এই সূত্রটা কখন কাজে আসবে? এইসব মুছে দিয়ে, আমাদের এগুলো যেহেতু জানা হয়ে গেছে, যখন r লেস দ্যান 1, অর্থাৎ r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, সো আমরা সেখানে কি দেখাইছি, আমাদের ধারা 2 গুণ লাভ দিয়ে আগাইছে। যদি ধারাটা আধা গুণ লাভ দিয়ে আগাইতো, তখন কি হইতো, তখন ওই r এর মানটা 1 এর চাইতে কম হইতো। তো তখন আমরা কি হইছে, r এর ভ্যালু 1 এর থেকে কম। একটা উদাহরণ দিই। সো মনে করো একটা প্রথম ভ্যালু 1, তারপর হচ্ছে 1/3, তারপর কত 1/9, তারপর 1/27, তারপর 1/81, এভাবে। এখানে খেয়াল করো, এটার সাথে এটা ভাগ দাও, 1/3 ডিভাইডেড বাই 1, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই আগের পদ কত 1/3, আবার 1/9 ডিভাইডেড বাই 1/3, 1/3। তো ক্যালকুলেটর যদি চাপাচাপি করো তাহলে দেখবা যে এই মান চলে আসবে। সুতরাং এখানেও আমাদের 1/3 চলে আসছে। এন্ড এভরি পদের ক্ষেত্রে খেয়াল করো, লাভটা কিন্তু আর 2 না, লাভটা 3 না, লাভটা হচ্ছে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ লাভ। সো এই লাভটার মান যদি, বা আর এর মান, সাধারণ যে অনুপাত, লাভ না বলি আমরা, সো এই সাধারণ অনুপাতের মান যদি 1 এর থেকে কম হয়, তখন এই সূত্র। আবার সাধারণ পদের অনুপাত, আমরা যে উদাহরণটা দেখছিলাম প্রথমে, সেটা তো আর এর ভ্যালু 1 এর চেয়ে বেশি ছিল, 2 ছিল। সো তখন কি হবে, তখন হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 when r গ্রেটার দেন 1। সুতরাং আর এর ভ্যালু যখন 1 এর চেয়ে বড় হয়ে যাবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এই রিলেটেড অনেক ম্যাথ তোমাদের বইয়ে আছে, তো আমি তোমাদেরকে দেখাই দিছি কিভাবে সমান্তর ধারার ম্যাথ গুলা করে, কিভাবে সূত্রে বসাইতে হয়, এন্ড কোন জিনিসটা আসলে কি। তো এখন তুমি যদি তোমার বইয়ে যে কোনো একটা উদাহরণ নাও, উদাহরণের ম্যাথ গুলা, তো সেগুলো একটা দেখো, এবং সেখানে জাস্ট ওই যে প্রথমেই তোমাকে শুধু চিহ্নিত করতে হবে যে কোনটা এ, কোনটা আর, কোনটা এন, ব্যাস শেষ। তুমি সূত্র জানো, তুমি সূত্রে মান বসাই দেবা, তোমার অ্যান্সার চলে আসবে। এন্ড এভাবে এটাকে যেভাবেই প্যাচাক না কেন, তুমি যদি নিজে বুঝে থাকো বিষয়টা, নিজে কয়েকটা ধারা লিখে ফেলার চেষ্টা করো, তাহলে দেখবা যে প্রত্যেকটা ধারার বিষয়গুলো তোমার কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে। এন্ড তুমি তোমার বইয়ে যত ম্যাথ আছে সবগুলো করতে পারবা। আমাদের ক্লাসের ডিউরেশন মনে হয় আপাতত শেষের পথে আর কি। যাই হোক, সো এখন দেখতে পাচ্ছি যে শেষে কোনো কমেন্ট কেউ দিল কিনা। একজন বলছে, শাওন ইসলাম বলছে, ভাই এবার ম্যাথে 100 পাবো শিওর। সাবাস শাওন ইসলাম, তোমাকে হচ্ছে 10 মিনিট স্কুল, যে তোমার মতো 100 চাই। অন্তরা রাইসা হা বলতেছে, অনেক মজা লাগছে তার কাছে, বেশ ভালো লাগলো। তামজিদ খান বলছে, ভাই ফার্স্ট টাইম ম্যাথ বুঝলাম ইন সোশ্যাল মিডিয়া, ভেরি গুড, এটা দিন তারিখ খাতায় লিখে রাখবো এক্ষুনি। তারপর আবির হাসান আবির বলছে, ভাই কমেন্ট পড়েন। পড়লাম কমেন্ট তোমার।
একজন বলছে একটা ভালো প্রশ্ন, ভাইয়া গুণোত্তর ধারায় এককে মানে এ কে ফার্স্ট পদ বলা যাবে না কেন? ওই এটাকে আমরা কেন সাধারণ পদ বলতেছি? এটাকে সাধারণ পদ না বলে প্রথম পদও বলতে পারো, বাট সেই পদের চেয়ে সাধারণ পদ বলাটা ভালো। বাট অনেক বইয়ে, তোমাদের বইয়ে বিশেষ করে প্রথম পদ হিসেবে লেখা থাকে, সো এটাকে যদি প্রথম পদ বলো কোনো অসুবিধা নাই, বাট এটাকে সাধারণ পদ বললে কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটার সাথে ওই পদটা গুণ থাকে, সুতরাং প্রথম পদ সাধারণ পদ দুইটাই বলা সম্ভব। তামজিদ ভাই বলছে ভাই আপনার দাওয়াত আমার বাসায়। আচ্ছা তামজিদ, আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি, তুমি ঠিকানাটা দাও, আমি এক্ষুনি তোমার বাসায় চলে আসবো, বা কালকে আসবো তোমার বাসায়, বা পরশু। তারপর বলছে যে ভাই ইন্টারভিউ প্রশ্নতে ধারার অঙ্ক কিভাবে সহজে উত্তর করা যায়? ভাই ধারার ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করেন, বিভিন্ন টাইপের সমস্যাগুলো দেখেন, দেখবেন যে ইন্টারভিউ বোর্ড কেন, আপনি নিজেই ধারার সব মজার মজার প্রশ্ন নিজে বানাই ফেলতেছেন। তারপর বলছে ভাই লাভ দিয়ে ম্যাথ করানোর স্টাইল সেই, যাই হোক আমার তো যে লাফানো ম্যাথের নাম হয়ে গেছে, এটা বেশ ভালো লাগতেছে। আহ, এরপর সবাই বলছে, আয়মান ভাই বলতেছে রিয়েলি এনজয়েড দ্য ক্লাস। আয়মান ভাইয়া ক্লাস এনজয় করছে, এখন আর তো কিছু বলার নেই, আমরা সবাই ক্লাস এনজয় করছি। তোমরা যেমন ক্লাসে অংশগ্রহণ করে এনজয় করছো, আমি তোমাদের সাথে কথা বলতে পেরে, তোমাদের সামনে উপস্থিত হয়ে তোমাদের ক্লাস নিতে পেরে বেশ এনজয় করেছি। সুতরাং এখন আজকে আমাদের এই ক্লাস এই পর্যন্তই। যে কেউ যদি এসএসসি পরীক্ষার্থী থেকে থাকো ক্লাসে উপস্থিত, তোমাদের সবার জন্য শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইলো, তোমরা ভালো মতো পরীক্ষা দাও। এবং নেক্সট নেক্সট শীঘ্রই, কালকে পরশু, মানে কালকে না পরশু বা তার পরের দিনের মধ্যেই আমাদের তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আমরা এরপর জেনারেল ম্যাথের আরো অন্যান্য বিষয় নিয়ে, আরো অন্যান্য চ্যাপ্টার নিয়ে ক্লাস করব। সুতরাং তোমাদের সবার সাথে আবার দেখা হবে এবং আবার অনেক কথা হবে, আবার অনেক মজা হবে। নেক্সটে আমরা জ্যামিতি ট্যামিতি সহ আরো অনেক মজার মজার জিনিস দেখবো। তো তখন দেখা হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ।